আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমরা এখন অপেক্ষা করছি একটা কালপিটের জন্য। এসআই মনির, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এসআই মনিরুজ্জামান, সে ওদিক চলে যাচ্ছে আমাদেরকে দেখে। সে এই মেয়েটাকে ফরেন্সিকের নামে আজকে 5 দিন যাবৎ আটকে রাখছে হাসপাতালে। ফরেন্সিক করা আসলে তাদের উদ্দেশ্য ছিল না, বরং এই মামলাটাকে কীভাবে দুর্বল করা যায় ওদিক দেখা দেখে আসেন আপনি। এই মামলাটা কীভাবে দুর্বল করা যায়, এই এসআই মনিরুজ্জামান সে এই ভিকটিমের আয়ও, অথচ সে ভিকটিমের ফোন দিলে সে ধরে না। আমি ভিকটিমের মামলা তদারকি করছি, আমি ফোন দিলে সে ফোন রিসিভ করে না, একবারও পর্যন্ত আমার ফোন রিসিভ করেনি। এরপরে আমরা যখনই তাকে খুঁজি সে পালায় চলে যায়। আমরা যখনই হাসপাতালে থাকি না, সে গোপনে গোপনে এসে বিভিন্ন রকমের মিথ্যা রিপোর্ট তৈরি করে সেগুলো দিচ্ছে, এবং হেড অফিস থেকে যে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই তথ্যকে সঠিক প্রমাণ করার জন্য সে জঘন্যভাবে অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। তো এখন আমরা তাকে পেয়েছি, সেখানে এসে তার সামনে আমরা কথা বলবো, পুরো দেশবাসী আমাদের সাথে থাকবে, আমরা তার সাথে কথা বলবো, প্রত্যেকটা মিথ্যার জবাব এখন তার কাছে চাইবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা কথা বলবো বলে সে এখন বেরোচ্ছে না, আমি কথা। এই হলো বাংলাদেশের প্রশাসন আমাদের। যেহেতু ওই ভিতরে যে আমি ভিডিও করতে পারি, এটা হলো হাসপাতালের বাইরের সাইড, ওইটা যেহেতু অবস্থা, ওখানে আমরা ভিডিও করতে যাইতে পারতেছি না, কারণ ওখানে রোগীরা রয়েছে, রোগীদের কষ্ট হবে, পরে আমাদের উপর একটা ব্লেম দেবে। সে এখন বেরোচ্ছে। এই এসআই মনিরুজ্জামানই সকল মিথ্যা তথ্য তৈরি করার মূল হোতা। সে ধর্ষক, যে তার বয়স অন্তত 27 থেকে 28 হবে, তার বয়স দিছে 20। তারপরে আপনার ধর্ষকের যে মামা, প্রত্যক্ষদর্শীকে বলতেছে ধর্ষকের চাইতেও অন্তত 10 বছরের বড় হবে, সে মামার বয়সও দিছে 20। কারণ বাংলাদেশে প্রাপ্তবয়স্ক হলো, পূর্ণ প্রাপ্তবয়স্ক হয় ছেলেরা 21 বছরে। তো এই ধর্ষকদেরকে বাঁচায় যাওয়ার জন্য সে 20 বছর লিখছে। এখন সে আমাদের দিকে আসতে পারছে না। এদিকে এখন এই যে ভিডিও হয়ে যাবে বলে সে মাস্ক পরে এসেছে, আমরা তার মাস্ক খুলতে বলবো, সে মাস্ক খুলবে। দেখেন, সে বের হয়ে আসতেছে না। এখন এই ক্যামেরার কারণে সে বের হয়ে আসতেছে। জাতির সামনে আজকে তার সত্য কথা বলতে হবে ইনশাআল্লাহ। জাতির সামনে আজকে সত্য কথা বলতে হবে তার, তারপরে এখান থেকে যেতে হবে তার। ভিডিও করো আজকে জাতির সাথে। এদিকে আসেন, আপনি দিকে আসেন। আপনি কালকে ফোন দিয়েছেন না, ইনি আমার সাথে এসআই মনিরের কথা বলে দেবে, আমার ফোন তো ধরে না। কালকে আমি আসার পর থেকে এনার ফোনও ধরতেছে না। ইনি ফোন দিয়ে আপনি কোথায় আছেন, এনাকে সময় দেয় না, ইনি ফোন দিলে রিসিভ করেন। কথা কি সত্য? বলেন, আমি সামনে বলেন না। হ্যাঁ, আমি ফোন দিলে আর ধরে না, এখানে আসলেও আমার কোনো পরিবার আসে না। আমি আসার আগে তো ধরতাম। হ্যাঁ, সে এখনো যখন ওরা প্রতি মুহূর্তে গোয়েন্দার মাধ্যমে আমার অ্যাক্টিভিটি ফলো করতেছে, যে আমি যখন এদিকে থাকি না হাসপাতালের কাছে, তখনই ওরা আসে। এই ফরেন্সিকের নামে দেখেন, মেয়েটাকে বুধবার দিন তারা হেফাজতে নিছে। বুধ গেল, বৃহস্পতি গেল, শুক্র গেল, শনি গেল, রবি গেল, আজকে সোমবার। মানে আমাদের ভিক্টিমের সাথে আমরা কথা বলতে পারছি না। তাকে চাপ, সেদিন গত পরশুদিন আমি আসছি, মেয়ে আমাকে নিজে বলছে, হুজুর ওরা আমাকে চাপ দেয়, আমার ভয় লাগে। ওরা চাপ দিয়ে আমার থেকে মিথ্যা তথ্য আদায় করে, সেই ভিডিও আমার কাছে আছে। এবং যখন মেয়ের সাথে আমি কথা বলতেছিলাম, মহিলা পুলিশ এসে চরম বার্গেনিং করছে, আমাকে কথা বলতে দেয় মেয়ের সাথে। অর্থাৎ আমরা তার মামলা তদারকি করতেছি, আমাদের সাথে কথা বলতে। নিয়ম হইল আয়োরা থাকবে কি ভিকটিমের পক্ষে নাকি? নিয়ম কোর্ট থাকবে বিবাদীর পক্ষে, কোর্ট হলো বিবাদীর পক্ষে থাকবে, আর আয়ো কি ভিকটিমের পক্ষে থাকবে। তখন একটা ব্যালেন্স তৈরি হবে, একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, এবং বিচার সঠিক হবে। কিন্তু যারা এই মামলার আয়ো, তারাই যদি, এবং যাদের এই দায়িত্ব এই ভিকটিমকে আইনি সুরক্ষা দেওয়া, তারাই যদি আজকে মানে এই নাটকের মাধ্যমে মানে একটা ধর্ষণকে আপনি, এবং দেখেন আপনারা এই ভিডিওটা আপনারা দেখছেন কিনা জানি না, এই ছেলেটা জনগণই দেখাচ্ছি, ওনারা দেখছেন, এই দেখেন আপনারা এখানে যারা আছেন, দেখেন যে ওকে ধর্ষণ করছে সে তার টিকটক অ্যাকাউন্টে এর আগেও আরেক মেয়েকে ধর্ষণ করার ভিডিও সে নিজের টিকটকে ছাড়ছে। মানে কিভাবে সে মুসলিম মেয়েদের ধর্ষণ করতে চায়। আবার দেখেন, আর সেই ধর্ষণকে বাঁচাচ্ছে এই মনিরুজ্জামান। এই মনিরুজ্জামান মিথ্যা রিপোর্ট দিচ্ছে। তাকে আমরা জনগণকে বলবো, এই মুহূর্তে হাসপাতাল আসেন, 17 সালে কয়তালা এখানে 7 তালা, কোনো আওয়াজ করবেন না, 7 তলায় আসবেন, চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আমরা তো তাকে কোনো মারধর করে নিয়ে করছি, দেখেন না, জনগণকে দেখেন।
আমরা তাকে কোনো মারধর করছি? তার কাছেও গেছি? এখনো সে আমাদের 10 মিটারের ভিতরে আসে না, আমাদের দেখেই সে ওদিক পালাচ্ছে। সে ওখান থেকে বিভিন্ন মিথ্যা রিপোর্ট নিয়ে বের হইতে যাচ্ছিল। যখনই আমি শুনছি আমি এক দৌড়ে 7 তলায় উঠছি। যখনই শুনছি যে সে আছে, এবার সে পালাচ্ছিল, যখনই আমাকে দেখছে সে দোকানের ভিতরে চলে গেছে। এখন বেরোচ্ছে না, এখন মহিলাদের ভিতরে রয়েছে। ওইখানে গাইনি বিভাগ, আমরা পুরুষরা যেতে পারবো না, হাসপাতাল ওনারা বলতেছে গাইনি বিভাগ। আপনারা দেখছেন ভিডিও? দেখছেন? এই দেখেন একটা ভিডিও দেখেন, সে মুসলিম মেয়েদের বলে রসমালাই। মুসলিম মেয়েদেরকে হিন্দু কি বলতেছে? রসমালাই বলে। ওকে কি এভাবে যেতে হবে? আমরা ওকে জিজ্ঞেস করবো, গায়ে আমরা টাচও করবো, এবং লাইভ হচ্ছে। আমরা গায়ে টাচ করি কি করি না পুরো জনগণ দেখবে। আমি কালকে জিজ্ঞাসাবাদের জন্য যাইতে চাইছি কালিয়াপুর থানায়, ওইখানে তারা আমার নামে প্রচার করছে আমি নাকি মব করবো ওখানে, যে যার কারণে আমি থানায় যাইনি। কারণ ওখানে আমি যে 5 জন লোক নিয়েও যাইতাম, তারা বানাই দিচ্ছে কি আমি মব করতে গেছি। ও ভিতরে বলেছে কেন বলেন? ও তো চলে যাচ্ছিল, আমাকে দেখে আবার ভিতরে বলে দেবো ভাই আমার সাথে কোনো অস্ত্র আছে? এই দেখে আমার সাথে কি আছে? ও ভয় পায় কেন? আমার সাথে এখানে আছে এটা ভয় কেন? মনিরকে আমাদের হাতে ওনার কাছ থেকে আমরা সাক্ষাৎকার নেব। আমরা সাক্ষাৎকার নেব যে আপনি পুলিশের হেড অফিসে যে মিথ্যাচারগুলো করলো, এটা তো নিশ্চয়ই আপনি দিয়েছেন। অবশ্যই তথ্য দিয়েছে। হ্যাঁ পুলিশ এসআই এই মামলার আয়োগ, কিন্তু উনি ওই স্কনের টাকা খাইয়া এখন মানে রিপোর্ট সব মিথ্যা রিপোর্ট লিখেছে এই মেয়ের বিরুদ্ধে। সিঁড়িটা ছেড়ে দেন সবাইকে, ক্লোজ না কি বলেন? ক্লোজ পুরো রাষ্ট্রযন্ত্র এটা পরিষ্কার কাজ করতে, শুধু ও কেন, ওর সাথে যারা জড়িত আছে সবাই মোটা অঙ্কের টাকা খাইছে। এই যে মনির, এই মনির, হ্যাঁ মনির উনি আসছেন, সবাই দাঁড়ান একদম আপনি একদম লাইন দিয়ে দাঁড়ান, ওদের আমার খেলে বেরোতে লাইন দিয়ে দাঁড়ান, কোনো ফাঁকা রাখবেন না। লাইন দিয়ে দাঁড়ান সবাই প্লিজ, লাইন দিয়ে দাঁড়ান একদম। মহিলা আসলে ডাক্তার আসলে সাইড দেবো, ওকে সাইড দেবো। হাসিনার আমল এটা ঠিক এইভাবে করছে, আমাদেরকে জঙ্গি বানাইছে, আমাদেরকে আয়না করে নিয়েছে, এরাই নিয়েছে আমাদেরকে। ও কত সালে চাকরিতে ঢুকছে এটা আমরা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ পাবলিকটা জড়ো হয়ে গেছেন। আসলে পুলিশ যে বৈষম্য করতেছে, আমরা তাকে কিচ্ছু বলবো না, আমরা স্বাভাবিকভাবে, যেহেতু আমরা ভিকটিম পক্ষ, আমাদের আয়ো এই যে ভিকটিমের আব্বা আয়োর সাথে কথা বলবে যে স্যার আমার মেয়ে তো এর আগে 2 বার বাড়ি থেকে পালায় যায় না, এই রিপোর্ট আপনারা কেন দিলেন? কে বলেছে আপনাদের? কারণ আমরা আলেমুলামা দিয়ে ওখানে তদন্ত করছি, আমি নিজে তদন্ত করছি, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাড়িওয়ালা সবাই বলতেছে না এর আগে এই মেয়ে পালায় যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। কালকে আমি থানার ওসির কাছে ফোন দিয়েছি যে আপনি কি এরকম তথ্য দিয়েছেন হেড অফিসে? বলতেছে না আমি পালায় যাওয়ার কথা বলিনি। তাহলে হেড অফিস কীভাবে লিখবে? সেই ওসির কল রেকর্ড আমার কাছে আছে। এবং আমি যতবার আসছি ও ততবার পালাইছে আমার কাছ থেকে। আমি ওর সাথে একটু কথা বলবো, এই যে গাজীপুরে এর আগেও একবার আইছি, ওর সাথে কথা বলবো যে দেখেন ওর মোবাইলটা একটু আমাকে, ওর মোবাইলটা চেক করেন, ওর মোবাইলে অনেক কিছু আছে। যেহেতু টিকটকে যদি এত কিছু থাকে তো নিশ্চিত ওর মোবাইলে অন্তত 10 খানেক মেয়েকে ও ধর্ষণ করে রাখছে, সেগুলো আছে। ওর টিকটকে যদি এত কিছু থাকে, ধর্ষণের ভিডিও যদি টিকটকে আপলোড দিতে পারে, তাহলে ওর মোবাইলে কত কিছু ছিল, আমার কাছে ছিল। আমি বলছি আয়ের সাথে দেখা করবো, ও আমার সাথে দেখা করে নাই। আমি আবার আসছি, আর যতবার আসছি মহিলা পুলিশ আমাদের গায়ের উপরে এসে পড়ে, মানে একটা আলাদা অবস্থা, যার কারণে আমি আর ঢুকতে পারিনি ভিতরে। মেয়ের বাপ দেখেন, ভিকটিমের বাপের সাথে কথা বলবেন, চিন্তা করেন। আয়ও তো হইলো ভিকটিমের পক্ষে থাকে। আমি কালকে কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু আমার ফোন রিসিভ করে নাই। হাসপাতালে এসে আমার মেয়ের রিপোর্ট নিয়ে এসে আমার বলেও নাই, ফোনও করে নাই। ওরা আমি কালকে নিরাপত্তা বোধ না করি, আমি জানি এখানে আমার নিরাপত্তা নাই, আমি আমার বাসায় যাই। সারা দেশের যত মিডিয়া আছেন আপনাদের এই মুহূর্তে বলবো হাসপাতালে আসেন। এসআই মনিরকে আমরা জনগণ জিজ্ঞেস করবো যে যেহেতু তারা তদন্ত রিপোর্ট কোর্টে জমা না দিয়া ফেসবুকে জমা দিছে, তদন্ত রিপোর্ট কোর্টে জমা না দিয়ে যেহেতু ফেসবুকে জমা দিছে, এটা আমাদের জনগণের অধিকার আছে এখন পাবলিকলি জিজ্ঞেস করা, কি আছে না? আছে কিনা আপনারা বলেন ভাই? তদন্ত রিপোর্ট ফেসবুকে জমা দেয় যে এই মেয়ে এর আগে 2 বার পালাই গেছিল, এটা কোনো সেরকম কোনো বিষয় না, প্রেম ঘটিত বিষয়, দর্শন মানুষের না, দর্শনকে প্রেম বানিয়ে দিচ্ছে না। না, এটা দিয়ে জনগণ যে আমাদের পক্ষে ছিল, জনগণকে আমাদের বিরুদ্ধে নেওয়ার জন্য এই কাজ করেছে। এখন আমাদের আলেমরা বন্ধু আমাকে ফোন দিচ্ছে
আমাদের আলেমরা পর্যন্ত ফোন দিচ্ছে, ভাই পুলিশ তো বললো এটা প্রেম গঠিত বিষয়। এই আমি বলতেছি ভাই 13 বছর বয়স, তুমি ধরেও নেই প্রেম, কিন্তু এর আগে যে 2বার পলাইছিল তাহলে 2বার জিডি করতো না? এইবার পলাইছে জিডি করছে, যেদিন বলেছে সেদিন জিডি করছে, এর আগেও যদি 2বার পলাইতো তা জিডি হইতো না? অবশ্যই। জিডি কই? কোন ডকুমেন্টের ভিত্তিতে বলছে 2বার পলাইছে পুলিশ? সেই এদিকে আসেন, তাহলে ইয়ারা ভালো আসে। ও প্রশাসন ফোন দিবে, আসবে। আজকে আমাদের লাশের উপর নিতে হবে কি? ইনশাআল্লাহ। আজকে আমাদের কি আপনার আমার লাশের উপর নেবে, ঠিক আছে? ঠিক। এই যে মেয়ের জন্মদাতা বাপ, আমি মেয়ের আরেক বাপ, আমি মেয়ের আদর্শিক পিতা, আমি একজন কওমি মাদ্রাসার আলেম, আর সে কওমি মাদ্রাসার ছাত্রী, সেই হিসেবে আমি তোর বাপ। আজকে এই 2 বাপের লাশের উপর নিতে হবে তাকে। পুরো দেশে মিথ্যা ছড়াই দিয়েছে। 13 বছরের একটা মেয়ে, কি কান্না, তার কান্না ভিডিও দেখছেন আপনারা? মেয়ের কান্না। উনি যে আমার বাসায় এসে কথা বলছে, আমার সারা কথা বলছে। উনি আমার ভাষা বলছে, আমি বাসায় ফোন দিছি, তা আমরা যেটা সত্য কথা সেইটা বলছি। উনি এখনো কোনো দিন পড়াই নাই। পরে আমি মনির খোঁজ করলাম, মনির বলছে হ্যাঁ আমি কথা বলছি, এ পালাইছি। তা আমি বাসায় ফোন করছি, বাসার লোক করছে না, এটা কোনো ইয়ে না, এটা ঘুরে, মানে এটা। পরে আমি কেরা কইছে, এর বান্ধবীর বাসায় গেছে, এর বান্ধবীরা বলে কইছে আমাকে, এটা বলছে আমার বাসার লোকে। মানে এর বান্ধবীরা কোনোদিন এই কথা কইতে পারে না, এটা আমার কাছে কথা হলো। কেন কেন ঘুরে আমাকে একটু পানি খাওয়ান, তোকে পানি খাওয়ান। ঘুরে তদন্ত করে জবাব চাই। পানির ব্যবস্থা করেন, 2 তলা যান। আমরা সে আমাদের আয়ও, আমরা তাকে জিজ্ঞেস করবো কথা যে ভাই আপনি তথ্যটা কে দিল এই সাক্ষী? আমার জানার অধিকার নাই ভাই। আছে। আর যদি এতই এটা সিক্রেট বিষয় হয় তাহলে কোর্টে দেবে, এটা ফেসবুকে দিল কেন? 2 তলায় পাবেন, 2 তলায়। আমরা আমাদের মেয়ের সাথে কথা বলবো, আমার কথা বলতে দেখা 5 দিন ধরে ফরেন্সিকের নামে আটকে রাখছে মেয়েদের। দর্শী আমরা তার মামলা চালাচ্ছি, আমাদের সাথে দেখা করতে দেওয়া যাবে। পুলিশের সামনে মেয়ে আমাকে বলছে যে এরা আমাকে জোর করে জবানবন্দি দিচ্ছে, মেয়ে বলছে আমার, সেই ভিডিও আমার কাছে আছে। গাজীপুর, জয়দেবপুর। আমি ওই ভিডিওটা ছাড়ি নাই কেন? আমি দেখতে চাইছি ওরা কোন পর্যন্ত যায়। তাজউদ্দিন শহীদ মেডিকেল সদর হাসপাতাল। আমরা এই মুহূর্তে আছি তাজউদ্দিন, গাজীপুর তাজউদ্দিন মেডিকেল, যেটাকে সদর হাসপাতাল বলা হয়, মেডিকেল কলেজ, তাই না? ও যদি এখানে র্যাব আসুক, সিটিটিসি আসুক, বা আমাদেরকে আয়না করে যারা গুম করতো যেই সকল বাহিনী, সেই সকল বাহিনী আসুক, আমাদের লাশের উপর দিয়ে আজকে ওকে নিতে হবে। এসআই মনিরুজ্জামানকে আমাদের লাশের উপর দিয়ে নিতে হবে। এর এক পর্যন্ত নিতে পারবে না। ও আমাদের দিকে বলে কেন? বলেন ভাই, ও যে অপরাধী না হয়, ও বলে কেন বলেন? আমরা তো কথা বলতে চাইছি তার কাছে, আমরা লাইভে এসে তো করে আমরা তো প্রথম তার সাথে স্বাভাবিক কথা বলতাম। যখনই দেখি সে বলাচ্ছে, দৌড় মারলেও যেন জনগণ দেখে দৌড় মারছে, দৌড় মারলেও যেন জনগণ দেখে দৌড় মারছে। এখনো পর্যন্ত আসে না, দাঁড়িয়ে আছে। ওই যে দেখেন, ওই যে ক্যামেরা দর্জন করে। না, ভিতরে যাওয়া যাবে না। আমরা ভিতরে যাবো, ও আসবো, দরকার নেই। ভিতরে যেহেতু রোগীদের ওয়ার্ড, আমরা যাবো, ভিতরে যাওয়ার দরকার ওই নেই। সময় আমাদের একটা দোষ দেবে, বলবে যে এরা বেআইনিভাবে চালাইছে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। এই জন্য আমরা আমাদের জনে দেবো, আমাদেরকেও সীমা অতিক্রম করতে না, আমরা আইনের মধ্যে থাকবো। আগে জনগণ আইন বহির্ভূত কাজ করতো, পুলিশ আইন শিখাইতো, আর এখন পুলিশ আইন বহির্ভূত কাজ করে জনগণ আইন শিখাইতে হয়। আমরা পুলিশকে আইন শিখাইছি। একটু ঘুরে গেলে দেখাও, জনগণকে দেখাও। আপনি কে ভাই? আপনি সরে যাচ্ছেন কেন? আমি প্রশাসনের লোক? না, প্রশাসনের কেউ না? না, অনেক সময় আছে না, চোর পাইছে এই মাইকে ও বাঁচাইতে আসে মূলত। আমি হলাম সাপুরে, বুঝছো? আমার আব্বা প্রচুর সাপ ধরতো ছোটবেলা, আমার মোবাইলে ভিডিও আছে নেটে। তো আমার বাপের দেখা দেখি আমিও সাপ ধরতাম। তো যেই দিন আমার আব্বা হাদিসে দেখছে যে সাপ মারার কথা বলা হয়েছে, ধরার কথা বলা হয়নি, তো আমার আব্বা বলছে দেখো আমি আর ধরবো না, তুমি আর ধরো না। তো আমার সেই সাপ ধরার নেশাটা ছিল, সেই ফিলিংসটা এখন পাই পুলিশ দিয়ে যায়, বুঝতে পারছেন? পুলিশ দিয়ে যায়, কারণ হাদিসে শয়তানকে সাপের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, আর বর্তমানে দৃশ্যমান কিছুর সাথে যদি শয়তানকে তুলনা করা যায় সাপ বাদে, তাহলে সেটা হলো পুলিশ। সাপের চেয়ে ভয় না,
কিভাবে সাধু সাধু আমার কাছে কালিয়াকৈর থানায় এরা এরপরে কি নাটকটা করলো। এই যে কাগজপত্র নিয়ে এসেছি ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এটা হলো জনতার আদালত। এই জনতার আদালত ওকে জিজ্ঞেস করবো আমরা। ইনি হলে বাদী আর হলে উকিল। আপনারা বিচার করবেন, আমি উকিল। আপু জানা এই আপুরে ভিডিও করবেন, ঠিক আছে। আচ্ছা আমরা উপরে ভিডিও করি, জরুরি বিভাগ মানে একটু সেভ করো, হ্যাঁ, আর লাইভ থেকে ডিসকানেক্ট করে দিও। ঠিক আছে। এই যে দেখেছেন, আপনি তো মেয়ের বাপ নাকি? এটা হলো মেয়ের এক বাপ, জন্মদাতা বাপ। ইনি হলো, আমি হলাম উকিল, তো ইনি হলো বাদী। এখন আমাদের আয়ও হয়ে গেছে বিবাদী, যে বাদী পক্ষে ছিল, আর আমি হলাম উকিল। আমি তাকে জিজ্ঞাসাবাদ করবো এখন এই ডকুমেন্টের ভিত্তিতে। এই যে ডকুমেন্ট নিয়েছি, এই যে ডকুমেন্ট, এই যে মিথ্যাচার, এই যে মিথ্যাচার, এই ডকুমেন্ট পর্যন্ত ওরা স্বাভাবিকভাবে আমাদের উঠিয়ে দেয় না। অনেক কাঠখুড়ি পরে এই ডকুমেন্ট হাসিল করতে হয়েছে। এই যে মিথ্যাচার, এইগুলো সব মিথ্যাচার। এই যে মিথ্যাচার, কয় কথা মিথ্যা। এখানে আমার এক হুজুর ছিল মান্না জুবাইর সাহেব, উনি আমাদের পত্রিকা কিনতে পাঠাইতে কি বলে জানেন? আতর রহমান, আমাকে আসাদুল্লাহ বলতো, মানে আসাদুল্লাহ মানে আল্লাহ সিংহ। হুজুর আমাকে ভালোবেসে আসাদুল্লাহ বলতো। আসাদুল্লাহ যত 5 টাকার মিশা কথা কিনে নিয়ে আসো, বলতেছেন হুজুর মিশা কথা কিনে আনবো কেন? মিশা কথা কি? মিশা কথা আবার কেনা যায়? তো বলতেছে পত্রিকা কিনে নিয়ে আসো, মানে পত্রিকার মধ্যে থাকে কি বর্তমানে? মিশা কথা। তো হুজুর মতো 5 টাকার মিশা কথা নিয়ে আসো। এখানে অনেক টাকার লাইভ করে, কত পৃষ্ঠা? প্রায় 27 পৃষ্ঠার মতো হবে। 1 2 এই সব প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লাইন তাকে আমরা এখন জিজ্ঞেস করবো। 2 3 4 5 6 7 8 পৃষ্ঠা মিথ্যা কথার জবাব তার কাছে চাই, অথবা সেটাকে সত্য প্রমাণ করে দেবে, অথবা সে এমন কোনো ক্লু দিবে যে ক্লু দিয়ে হাঁটলে আমরা কি সত্যটা পাবো। তার যদি এখানে দাঁড়িয়ে দেওয়ার ক্ষমতা না থাকে, হইতে পারে আম্মু আপনি যাবেন, চলে যান। তার যদি এখানে দাঁড়িয়ে মানে বলার ক্ষমতা না থাকে, যদি বলে আমার আরো কিছু মানে অমুক জায়গায় নথি আছে, তাহলে এখানে দাঁড়িয়ে সে বলবে, আমরা সে জায়গায় যাবো। এই সাদিক আনতে গেছে। আর আমাকে ইনটেক পানি দেবেন, ইনটেক পানি স্যার দেবেন, কারণ আমরা বহু আলেমকে এরকম মাহফিলের প্রোগ্রামে ষোলো পর্যন্ত আমার হাসিনার আমলে আলেমদেরকে মাহফিলে এই পানির সাথে বিষ মিশাইত, 16 পয়জন বুঝতে হতো। অনেক আলেমকে এভাবে মারা হয়েছে প্রোগ্রামে, এই পানির সাথে 16 পয়জন দিয়ে মারা হয়েছে। গতকাল আমাদের মাননীয় ইসাক খান সাহেব আমাকে এরকম কিছু তথ্য দিয়ে বলতেছে, ভাই সতর্ক থেকে আপনি দেখলাম যে পানি খাচ্ছেন প্রোগ্রামে, পানি যে যাত্রার পানি খেয়ে না, আল্লাহ তো হায়াত না থাকলে মনে করবো। এই জন্য আমরা প্রত্যেকে আলেম আমাকে বলবো, সমস্যা নাই, যান। আমাদের ভিডিও করো না, মহিলাদের ভিডিও করো। আপনি বলেন আসলে বলছেন মেয়ের বাপে তো অনুমতি আছে, আমরা তো যাচ্ছি না, আমাদের নাই। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে যাই, অবশ্যই আমাদের অনুমতি নিয়ে যাওয়ার দরকার নেই। ওখানে যে ওর সাথে কথা বলবো, অনুমতি নিয়ে যেতে পারবো, তাও যাবো না, কারণ ওর সাথে কথাবার্তা বলতে পারবো। চক্রটা এখন ভালো হলো, মাইরে রাখছে, এমনি রাখছে, কথা বলতে যাচ্ছে, দেখুন কথা বলতে যে মনির এখানে পালায় গেছে, এখানে আমরা দাঁড়ায় আছি, তার সাথে বিপদ ভাই বলে এসআই মনিরকে এই মুহূর্তে ভিকটিমের বাবা তাকে ভেতরে গেছে নিয়ে আসার জন্য, যে আমরা যাতে করে কথা বলতে পারি, এবং শাইখ এখানে আসছেন, উনি যাতে করে এই যে মিথ্যা যে অভিযোগগুলো করছে এবং যে করছে এটার বিষয়ে একটু কথাবার্তা বলতে পারেন। এই জন্য মেয়ের বাবা এই মুহূর্তে গাইনি বিভাগের ভিতরে গেছেন। যেহেতু আমরা বহিরাগত এবং আমাদের ভিতরে ঢোকার অনুমতি নাই, সেক্ষেত্রে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এবং মেয়ের পিতা গেছে ভিতরে। আমরা আশা করতেছি মেয়ের পিতার সাথে যে ওসি এসআই হচ্ছে মনিরুজ্জামান, সে চলে আসবে এবং আমাদের সাথে কথা বলবে, যদি সে প্রকৃতপক্ষে কাপুরুষ না হয়।
আমরা তার জন্য এখন অপেক্ষা করতেছি গাইনি বিভাগের সামনে। আমরা বাইরে আছি, আমরা ভেতরে যাচ্ছি না, যেহেতু ভেতরে মহিলা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়ের বাবা চলে আসছে, ভিকটিমের বাবা চলে আসছে। এখানে এদিকে মনিরুজ্জামান, এসআই মনিরুজ্জামান, যে মূলত কাছাকাছি চলে আসছে। হ্যাঁ বলেন, এই যে মেয়ের বাপ তাকে ডাকতে গেছে, কি বলছে? উনি বললো আমি ওখানে কি আলাপ করবো, ওনার সাথে আমার কি আলাপ, কোনো আলাপ নেই। তাই আমি বললাম আপনি তো মেডিকেল আসেন, আমি কাগজপত্র নিয়ে যান, মেডিকেলে আমার থেকে সাইন নিয়েছেন রাতে, তারপরে আজকে সাইন নেই নাই, তা আমাকে এত ফোন করে আসেন না আজকে না, ওই দিন আপনার কি ফোন করবো, আপনার বউ বলবো, বউ কি বলছে, আমার বউ কি বেতন মরিয়ে মানুষ, আপনি আসেন ওখানে, আপনি তো সত্যবাদী হন, আপনি সত্য কথা বলবেন ওখানে, আপনার কিসের ভয়, আমি কি কথা বলবো ওখানে, এই আসে যাই। আচ্ছা দেখি কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডাকতে পাঠাইছে, ও না এসে ওখানে দাঁড়ায় রয়েছে। ওসি এসে হচ্ছে মনিরুজ্জামান এবং বিভিন্ন মেয়ের বাপ সহজ সরল মানুষ তাকে বিভিন্নভাবে ভুলভাল বোঝায়া তাকে আবারও পাঠাই দিছে বাইরে, এবং সে কোনোভাবেই আমাদের সামনে আসতে যাচ্ছে না। তোমরা যদি মনে করো লাইভ করতে করতে এই কি হয়ে যাবে, আমাদের এই চার্জ শেষ হয়ে যাবে, তারপরে আসবে। এই যে দেখো পাওয়ার ব্যাংক কয়টা আছে, দেখো লাইভ শেষ হবে না ইনশাল্লাহ। এই দেখো আমাদের এমনি শেষ হয়ে গেলে বাংলাদেশ জনগণ এমনি করে দেবে, কি ইনশাআল্লাহ। এই এমনি শেষ, এই যে এই 27% চার্জ আছে, এই যে প্রশাসন, এই যে কি কি বলে পুলিশ, এটা যেভাবে দিচ্ছি না চার্জ, এভাবে দেওয়া হবে তোমাদের, এবং আইনের ভাষায় দেওয়া হবে, আইনের ভাষায় এভাবে দেওয়া হবে। এই যে দাঁড়িয়ে আছে, আসতেছে দেখেন। দেখতে পাচ্ছেন এই যে এসআই মনিরুজ্জামান, ও এদিকে একটু আসতেছে, আবার ভিতরেই যাচ্ছে। ও কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। কয় লাখ টাকা নিয়ে জিজ্ঞেস করা হবে। আসসালামু আলাইকুম ভাই, দিদি ভাই আমরা এখন আছি সাততলা গাইনি বিভাগের সামনে, বহিরা বিভাগ। আপনি যেমন আমার এক নম্বর আয়ও, এই গাজীপুরে আরেকটা নম্বর আয়ও আছে, ও গাইনি বিভাগে পড়ায় আছে। শুনেন, ও আমি এখন লাইভে আছি, আপনারা লাইভ দেখেন, দেখেন আপনি কত সৎভাবে মামলা হ্যান্ডেল করছেন বছরে। আর এ দর্শকের পক্ষ নিয়ে মনে করেন যে এখন গাইনি বিভাগে পড়ায় আছে, আমরা খোঁজ পাই, আমি কোন দিন ধরে না। এই গাজীপুরে এসে ধরে গেট আটকে রাখছি, মানে আটকে রাখছি বলতে দাঁড়ায় আছি আমরা, ও আমার দিকে এখন বের হয় না। এখন এই যে লাইভ সাংবাদিক নিয়ে দাঁড়ায় আছে, বুঝছেন? বলেন আপনাদের প্রশাসনের লোক যে এমন হয়, দেখে মনে হয়। আচ্ছা আপনি যে ডকুমেন্টগুলো চাইছেন ওগুলো জোগাড় করছেন? হ্যাঁ, ও পিতার নাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই জামানাটা শেষ করে নেবে, তাই দিচ্ছি। এই জামাটা শেষ এখন তো ও আসুক, আমরা বাইরে দাঁড়ায় আছি, সাংবাদিকরা আছে, ওকে জিজ্ঞেস করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে লম্বা করে যে কালো দেখা যাচ্ছে, আসলে ভেতরে একটু অন্ধকার দেখা যাচ্ছে। ভেতরে যে লোকটা, এটা হচ্ছে এসআই মনিরুজ্জামান, যে মূলত ইসকন সদস্যকে বাঁচানোর জন্য মিথ্যা কিছু এজাহারে যুক্ত করছে, এবং আমরা সেই বিষয়ে কথা বলার জন্যই মূলত এখানে আসছি। আমরা ভেতরে যাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন জরুরি বিভাগ বা গাইনি বিভাগ, আমরা বাইরে আছি, তার জন্য অপেক্ষা করতেছি তার সাথে কথা বলার জন্য। সে কাপুরুষের মতো ভেতরেই দাঁড়িয়ে আছে, বা এদিকে একটু আসলে আবার ভেতরে চলে যাচ্ছে, ও আমাদের পর্যন্ত আসতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন ও আবার চলে যাচ্ছে কার সাথে কথা বলতে বলতে। এই হচ্ছে অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যশোরের এক পুলিশ অফিসার, উনি বর্তমান যে মনিরুজ্জামান আছে এসআই, তার সাথে কথা বলার জন্য মেয়ের বাবা এই মুহূর্তে ভেতরে চলে গেল। হ্যাঁ, এই যে দেখেন। ও ভাই শোনেন, হ্যালো, ও বেশি দূরে চলে গেছে এখন এটা শোনার পরে। এখন এত দূরে গেলে আমার এই মোবাইলের নেট দিয়ে ওই মোবাইল চলতেছে, তাহলে লাইভ আবার ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা লাইভে আছি তো, বেশি দূরে গেলে লাইভ ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি মজা দেখো দি,
সাপ গর্তে লুকাইছে, সাপুরে রেডি আছে, সাপ আসবে দিক দিয়ে। এমবির কথা বলার পরে অনেকে নাম্বার চাচ্ছে যে এমবি এমবি দেবে না, কেউ এমবি দিয়ে না কিন্তু এখন দেখি কয় জিবি আছে টেস্ট করি। কারো এমবি অনেক জিবি আছে। অনেকে কমেন্ট করতেছে যে কত এমবি লাগে, আমি দিচ্ছি নাম্বারটা দেওয়ার জন্য। আসলে দুষ্ট মানে চাপ আমি বুঝাইছি যে চাপ দেওয়ার জন্য তো আছে দুটো, আর এমবি দেওয়ার জন্য আছে জনগণ। আমার একটা কথা হলো, অনেকেই কমেন্ট করতেছে পুলিশ এসআই মনিরুজ্জামান এও মুসলমান, আমরা এটা বিশ্বাস করি। এ কি আমাদের মুসলমানের কি মানে সতীত্ব ব্যথার জন্য কি আসছে নাকি এখানে? আমরা তাই এখানে শুনবো। জি জি, এ হলো মুসলমানের উপর যে আঘাতটা চলছে, এটা ইসলামের অনুভূতি। আমরা এর কাছে বিচার চাচ্ছি, উল্টাটা মুসলমানের বিপক্ষে সব কিছু তদন্তের কাগজে লিখছে। হ্যাঁ, সে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে আসলে সে মুসলিম হয়েও মুসলিম ইসকন হয়ে- সদস্যদের কাছে হয়তো টাকা খেয়ে অথবা প্রভাবের কারণে আমাদেরকে প্রভাবিত ছোট হয়ে করতেছে। জি মুসলমানদেরকে ছোট করতেছে। আমরা মুসলিম হলো আল্লাহ বলছে আমরা মুসলিম হলো বাদ জাতি, আর এ আমাদের স্ক্যানের জাতিদের সাথে মাথার উপর। ইসকন। আমি সঠিকভাবে বলতে পারি জি না, জি জি, ইসকনে- আমরা বুঝতে পারছি। এই ইসকন হিন্দুদের কাছে আমাদেরকে মাথা নত করার জন্য চেষ্টা করতেছে। বুঝতে পারতেছি। আমি এই জন্যে আপনারা সকল মুসলমান সতর্ক থাকবেন, আমরা যেন এর সঠিক বিচার বা সঠিকভাবে তদন্ত করি। সঠিক কয় বিচার- পার্সেন্ট আছে চাপ দেখো, দেখো কয় পার্সেন্ট? 83% আছে। 80%, 83%। 83%, মাশাআল্লাহ। ওই মোবাইলটা একজন হাদিয়া দিয়েছে, ব্যাটারিটা খুব ভালো থাকে। যে হাদিয়া দিয়েছে আল্লাহ তাকে উত্তম বিনিময়ে দান করুন। আমিন তার সন্তান নেই, আল্লাহ তাকে সন্তান দান করুন। আমিন সবাই দোয়া করুন। আমিন। ওই ভাইয়ের সাথে কালকেও কথা হয়েছে অনেকক্ষণ, ভাইয়ের একটা সন্তান নাই, আল্লাহ তাআলা তাকে যেন একটা নেক সন্তান দান করুন। একাধিক সন্তান দান। একাধিক, হ্যাঁ একাধিক, আল্লাহ কাছে বেশি যাবো কম যাবো, জি আল্লাহ তাকে নেক সন্তান দান করুন। আমিন। আমরা আছি বর্তমান জয়দেবপুর সরকারি মেডিকেল বা সদর মেডিকেল, তাজউদ্দিন মেডিকেল নামে পরিচিত। এটা হচ্ছে 7ম তলার গাইনি বিভাগের বাহিরে, গাইনি বিভাগের বাহিরে আমরা দাঁড়িয়ে আছি। আইনি বিভাগ খোলাটাই আছে এখন। জি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখাইছেন এটা। মিডিয়ার ভাইরা পরিমণি যখন একটু আহ উহ করে, আপনারা তো বাস সাথে সাথে মিডিয়া ভাষায় ফেলান এটা দিয়া। পরিমণিকে যখন হাসিনার আমলে ধরতে গেল, ওরে বাবা, ওই হাসিনা যাকে ধরতে গেছে, আপনার কি সাহসিকতার সাথে, মাশাআল্লাহ। একেবারে পরিমণি ওই যে, তার মানে কি এটা ওটা দেখাইছিল, এই জন্য দূরে দূরে গেছেন নাকি? আর এখানে পুরো আমাদের এই ভিকটিম বোন, তিনি পর্দাবৃত, এই জন্য এখানে আসতে ইচ্ছা হয় না আপনাদের মিডিয়ার ভাইরা নাকি? সাধারণ জনগণের আসা দরকার নাই এখানে তেমন। আলে আবার বলবেন মব, এখানে দেখেন বেশিরভাগ লোক আমরা পাঠাই দিচ্ছি মব জন্য। ঘুরে দেখো, জি, এখানে আমরা অল্প কয়েকজন কিছু মাত্র লোক আছে, 2-4 জন সবাই লোক আমাদের আছি, লোক না। আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অল্প মাত্র কিছু 2-1 জন লোক। হ্যাঁ, এখানে কোনো লোকজন নাই, এখানে আমরা শুধু আমরা আছি। বিশেষ করে অনলাইন মিডিয়া নিয়ে কাজ করেন, অনলাইন মিডিয়া ওনারা চলে আসেন, আপনাদের ভিউ দরকার, ভিউ এখান থেকে নিয়ে যান। কত ভিউ লাগবে? আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মাত্র কয়েকজন ব্যক্তি। এই কথা বলার সুযোগ নেই যে আসলে হসপিটালে এসে মপ করতেছে, এরকম কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই ভিডিওগুলো লাইভ চলতেছে। হ্যাঁ, এখানে লোকচুরির কোনো কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মাত্র কয়েকজন, এখানে বিক্রম সাহেব আসছে। আমরা শুধুমাত্র আসছি যে আসলে এসআই মনিরুজ্জামান যে মিথ্যা কিছু বিষয় নোট করছে ইজহারের মধ্যে, আমরা শুধু সেগুলো জানার জন্য যে আপনি এগুলো আসলে কার উপর ভিত্তি করে বা কাকে জিজ্ঞেস করে এই রিপোর্টগুলো জমা দিলেন, এবং তার মিথ্যাচারের কারণেই বাংলাদেশ বা পুলিশের যে ভেরিফাইড পেজ, সেখান থেকে কিন্তু বেশ কিছু মিথ্যা অভিযোগ করা হয়েছে ভিকটিমের বিষয়ে। আপনারা সেগুলো দেখেছেন, জানেন। তো সেই বিষয় নিয়ে মূলত এসআই মনিরের সাথে কথা বলার জন্যই আমরা গাইনি বিভাগ, যখন আমরা মেয়ের পিতার কাছে জানলাম যে এসআই মনির আসছে এখানে কাগজপাতি এবং আরও কিছু বিষয় নিয়ে, তো আমরা মূলত আসছিলাম তার সাথে শুধু কথা বলার জন্য। হ্যাঁ, শুধু কথা বলার জন্য। কিন্তু আসলে সে এতটাই, আসলে কি বলবো, এতটাই কাপুরুষ যে আমাদেরকে দেখার পর ও এদিকে আসতেই যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো আমরা এখানে দেখেন, আমরা মাত্র কয়েকজন, এখানে ভয় পাওয়ার মতো কিছুই নাই। এখানে সব বহিরাগত, এখানে রোগী এবং গাজীপুরের কোনো নেতা যদি দর্শকের পক্ষ নিতে চান, এইবার এসে নেন, লাইভে আছে, আপনাদের ভোটের রাজনীতি দেখাই দেব।
ধর্ষকের পক্ষ যারা নিতে চান আসেন এখানে, একে আমাদের হাত থেকে নিয়ে যান। ভোটের রাজনীতির খেলা হবে এখন, আসেন। মানে সে আমাদের আয় কথা বলছেন, মেয়ের বাপ আমাকে অভিভাবক মানছে যে এই হুজুর, আমি আইন কানুন বুঝি না, হুজুর আইন কানুন বুঝে, আমি হুজুরকে দিয়ে আমার মামলাটা পরিচালনা করবো। তো সে আমি যখনই গাজীপুর আইসি এর আরেকবার কোকল আইসি, আবার এইবার গাজীপুর আইসি, এইবার মেয়ের বাপের ফোনও রিসিভ করে না, কারণ ওই যে কোন জায়গায় আছে এটা জেনে যাবো, কোন জায়গায় আছে এটা জেনে যাবো আমি। আজকে আলহামদুলিল্লাহ একদম এমন একটা সময় বলছে, এই দেখেন দৌড় মেরে আইসি, জুতো ছিঁড়ে গেছে, 7 তালে উঠছে দৌড়ে। থাক সমস্যা নেই, থাক। ওদিকে ক্যামেরা ধরতেছি না, ক্যামেরা সাইড সমস্যা নেই, ক্যামেরা সাইডে রাখছি। এবং আপনারা আরেকটা জিনিস হয়তো আপনারা নোট করছেন কিনা আমি জানি না, এখানে যে আমরা গাইনি বিভাগের সামনে আছি, যখনই কোনো মহিলা আসতেছে আমরা আমাদের ক্যামেরাটা নামাই ফেলতেছি অথবা অন্যদিকে ঘোরাই নিতেছি, হয়তো বা এই কারণে লাইভ দেখতে হয়তো অনেকের অসুবিধা হওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করতেছি। আসলে আমরা এখানে একটা বিশেষ কারণে আসছি, তো আমরা কোনোভাবে চাচ্ছি না যে কোনো মহিলার ছবি এখানে আসুক, এই জন্যই আমরা ক্যামেরাটা বারবার অন্যদিকে ঘোরাই নিচ্ছি যখনই মহিলা আসতেছে অথবা বেরোচ্ছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। এখানে কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মামলার শুরু থেকে আসি, বিশেষ করে এই ঘটনাটা হয়েছে 2 মাস ধরে। এটা কোনো রেসপন্স না হওয়াতে দেখা যাচ্ছে যে আমাদের যে শেখ আতাউর রহমান বিক্রমী, ওনাকে আমাদের গাজীপুরের 1-2 ভাই এই মামলাটা বিষয়ে দেখাশোনার জন্য জানাইছে। তো মৌচাকের মামলার আনিসুর রহমান, আমাদের গাজীপুর মুসলিম সোসাইটির সাদিকুর রহমান, আমরা, তারপরে দেখা যাচ্ছে যে উনি আসলো, আসার আগেই দেখা যাচ্ছে মামলাটা রেডি করে ফেলাইছে, তাড়াহুড়া করে এজাজ লিখে ফেলেছে। তা আমরা আইসা মৌচাকে গেছিলাম, ওদের সবার সাথে দেখা করছি, কথাবার্তা হচ্ছে, ওনাদের কাজ করছে দেখে মোটামুটি আমরা আমাদের মধ্যে হয়েছিলাম। তারপরে মামলার আয়ু ওনারা যে পরবর্তীতে ওনারা করছে, আর মূলত হয়েছে যে হিন্দু মালাও হয়েছে, মূলত হচ্ছে ইসকনের সদস্য এবং উপযুক্তবাদী হিন্দু। শুধু এরকম 1-2 মুসলিম হয় না, হয়তো দেখা যাচ্ছে মোবাইল কাটলে আরও ওরকম অনেক মুসলিম বলতে দেখা যাচ্ছে তার সাথে এরকম অ্যাক্টিভিস্ট থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা চাই যে এরকম ধর্ষণের ঘটনা বাংলাদেশে হাজার করছে, ওরকম কোনো বিচার হয় নাই। আমরা চাই যে এই মামলাটা দিয়া এরকম একটা বিচার হয়, দৃষ্টান্ত হয়ে থাকে এবং ইসলামী হিন্দুরা যাতে কিছুটা হইলেও এই মানে মুসলিমদের ক্ষেত্রে করতে গেলে তাদের খুব কাঁপে। এই জন্য আমাদের পক্ষে আমাদের আয়োগ কাজ করার কথা ছিল, কিন্তু আমাদেরকে মিসগাইড করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য দেখা যাচ্ছে যে এই মামলাটা কীভাবে নর্মালাইজেশন করা যায়, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কীভাবে করা যায় এবং তারা পুরো রাষ্ট্রপক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, এইটা মামলাটা কীভাবে নির্দেশ করা যায় এবং আমাদেরকে জনগণের থেকে করা যায়। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এটা শুরু করছি, ইনশাল্লাহ এটা শেষ না থেকে ছাড়বো না, আমরা ইনশাল্লাহ আসি, সবাই আমাদের সাথে থাকবে, তো দোয়া করতে থাকেন, আমরা একটা নতুন ফয়সালা করে দেন। আচ্ছা, ভাইয়ের কাছে একটু কথা বলি যে আপনারা এখানে কেন আসছেন? আলহামদুলিল্লাহ আমরা আসছি, আমার এক ছোট বোন, ওনার এক খ্রিস্টান হিন্দু ইসকনের সদস্য, তিনি দর্শন করেছেন। তো সেই দর্শকের বিচার এবং এই যে আমাদের ভিতরে একটি মানে দেওয়ারের ভিতরে একটি বিষাক্ত সাপ লেগে আছে মনিরুজ্জামান মনির। মনিরকে আমরা প্রশ্ন করবো আমাদের বোনের যে মামলা, সেই তথ্যগুলি সবাই শেয়ার করেন, পুরো বাংলাদেশকে দেখতে দেন যে তথ্যগুলি এখানে সাংবাদিকরা কেন আসেন তারা। পরিমনির বাড়িতে 100 সাংবাদিক চলে যায় গভীর রাতে, আর এখানে একটা ভিকটিম এইভাবে রয়েছে। এখন এই মনির আসবে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, জনতা বুঝবে যে বাংলাদেশ পুরো রাষ্ট্রযন্ত্র, শুধু এসে মনিরুজ্জামান না, আমরা তো পাইছি একজন, পুরো রাষ্ট্রযন্ত্র কিভাবে এই ধর্ষণকে এবং এই সিরিয়াল ধর্ষক বলছে এই জন্য, সে তার টিকটক ভিডিওতে অনেক আগেই পোস্ট করে রাখছে ধর্ষণের ভিডিও। সে যে আগেও ধর্ষণ করতো, কীভাবে ধর্ষণটা করতো এর একটা ট্রেইলার সে দিয়ে রাখছে। এবং সে শুধু নিজে না, তার অন্যান্য হিন্দুরা যেন সাধারণ সনাতনী যারা আছে, যারা নিরীহ হিন্দু, তাদেরকেও ধর্ষক বানানোর জন্য, ইসকন বানানোর জন্য সে ট্রেইলার দেয় কীভাবে ধর্ষক হইতে হয়। তাহলে একে আমরা এমনি ছেড়ে দেবো? আর এই আমি মনে করি বাংলাদেশে যে আগুন জ্বালানো হচ্ছে জায়গায় জায়গায়, এই ধর্ষণের জিনিসটাকে মাটি চাপা দেওয়ার জন্য। এবং কেউ আমাকে মেসেজ করতেছে যে হুজুর সারা দেশে আগুন জ্বলছে, অথচ আপনি এক ধর্ষণ নিয়ে আছেন, তাইলে বোঝা যাচ্ছে এইটার থেকে দৃষ্টি অন্যদিক ঘোরানোর জন্য আগুনগুলো লাগানো হচ্ছে।
আমি মনে করি সারা দেশে আগুন লাগাচ্ছে ইসকনের সদস্যরা লাগাচ্ছে, কারণ ইসকনের অনেক গুরুত্বপূর্ণ সদস্য আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র তার টিকটক আইডিতে যা পাইছে, তার মোবাইলের ভিতরে তাহলে কি আছে, কারণ সোশ্যাল মিডিয়ায় তো সবাই বলে না সব কিছু। টিকটক আইডিতেই যদি এত নোংরামি, এবং সে যে একজন ধর্ষক, সে যে নিয়মিত মদ খায়, সে যে নিয়মিত ইন্ডিয়া যাওয়া আসা করে, এবং জয় শ্রীরামের লোক, এবং সে যে আওয়ামী লীগের লোক, একদম বুক ফুলাই করছে। এবং তাকে যখন ধরা হয়, আরেকটা মজার ব্যাপার বলি, তাকে কিন্তু জনগণ ধরে নাই, তাকে ধরছে হইল প্রশাসন, তাকে যা জিজ্ঞাসাবাদ করছে প্রশাসন। এখানে দেখছে বিবাদীকে যখন গ্রেফতার করা হয় তখন তারা আঘাতপ্রাপ্ত ছিল, জখমপ্রাপ্ত ছিল। তাহলে আমার কথা, তার জখম কে করলো? পুলিশ তাহলে করছে। এই আয়ো রিপোর্ট দিছে, এবং দেখেন এই বিবাদীর বয়স দিছে 20, এখানে দেখেন এই যে বিবাদীর বয়স দিছে 20, যাতে কারণ একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হয় 21 বছর, 18 বছরে একটা অবস্থান কিন্তু পূর্ণতা পায় 21 বছরে। এই কারণে দেখেন দর্শকেরও দিছে 20, দর্শকের মামুর বয়সও 20। মাশাআল্লাহ, মামার বয়সও 20, ভাগনার বয়সও কি 20। কি চমৎকার! তারা ওনারা এক লোকে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, মামু ভাগনা একসাথে একই দিনে জন্মগ্রহণ করছে। ওয়াও, ওনাদের কথা এটাই বোঝা যাচ্ছে, একই বাসায় রেখে মামু ভাগনা ধর্ষণ করছে। ওয়াও, কি বাত হ্যাঁ, কি সিন হ্যাঁ। আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এই প্রশাসন ধর্ষক, এই শুধু ধর্ষণ ও করে নাই, ওই কি বলে জয় করে নাই। এসআই মনিরুজ্জামান একজন ধর্ষক, মানসিক ধর্ষক। এই পুলিশের হেড অফিসে যারা আছে এরা মানসিক ধর্ষক, এরাও ধর্ষণ করে কচি কচি মেয়ে নিয়ে গিয়ে, আমরা এগুলো জানি। ভার্সিটির মেয়েদেরকে কোথায় যায়, ওই যে বেঞ্জিররা কি করছে, এরা তো সেই বেঞ্জিরদেরই সহকর্মী, তাদেরই তো সহকর্মী। এদের চরিত্র কি আরেকটা হবে? মনিরুজ্জামান মোড়ের গাইনি ডাক্তারের বিভাগে এত লজ্জা নাই? আপনারা দেখতে পাচ্ছেন গাইনি বিভাগ, গাইনি বিভাগে নারীর আচরণ তলে লুকিয়েছে। নারীর আচরণ তলে নাকি আরো কিছু কোণে আছে আল্লাহ ভালো জানে। একটু লজ্জা ডাইরেক্ট যে একদম কাহিনী বিভাগ, যাতে ওখানে মানে আমরা হুজুর মানুষ লজ্জা এখানে মনিরুজ্জামানের ভয় পাচ্ছে কেন? এতদিন আমার বলতো ঢুকতে দেওয়া যাবে না, কেন? আপনি একজন পুরুষ মানুষ, গাইনি বিভাগ ঢুকতে দেওয়া না। তাহলে মনির কি ট্রান্সজেন্ডার নাকি সে নারী? মনির কি গাইনি বিভাগ এতক্ষণ কি করে? অথচ সেখানে মহিলা পুলিশ আছে ওখানে, অথচ এখানে মহিলা পুলিশ আছে ভিতরে। এই আপুরা কিন্তু আমাদের এতদিন ঢুকতে দেয়নি, পুরুষ মানুষ ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু মনির ঘন্টার পর ঘন্টা কি করে ওখানে? তাহলে কি সে হিজরা? অথচ মহিলা পুলিশ আছে সাথে, তাহলে কি সে হিজরা নাকি সে ট্রান্সজেন্ডার নাকি নারী? কি তদন্ত করতে, এটাও তদন্ত করবো আজকে ইনশাআল্লাহ। ওকে, না আবার বুঝে না, চেঞ্জ করবো, জিজ্ঞেস করবো প্রয়োজনে। মনের কার রুমে ঢুকছে, এখন বর্তমানে সে কার রুমে অবস্থান করতেছে আমরা কি করে বুঝছি? এটা তো পুরাটাই মহিলা খানা, পুরাটাই গাইনি ডাক্তারের। আরেকটা বিষয়, আচ্ছা এখানে আমরা তো মানে মাত্র কয়েকজন ব্যক্তি, তো মনির এত ভয় পাচ্ছে কেন? মানে আমাদের সামনে কথা, আমরা তো কথাই বলতে যাচ্ছি। সত্যের মুখোমুখি হতে এরা ভয় পায়। এমনকি আয়না ঘরে যখন এরা আমাকে জিজ্ঞাসাবাদ করতো, আমি ওদের চোখের দিকে তাকে কথা বলতাম, কিন্তু ওরা আমার চোখের দিকে তাকাইতো। ওরা হলো খাতা কলম নিয়ে নিচের দিকে তাকাই থাকতো, তার জিজ্ঞেস করতো, ওরা আমার চোখের দিকে তাকাই, আমি তাকাইতাম ওদের চোখের দিকে, কিন্তু ওরা পারে না। ওরা সত্যের মুখোমুখি হতে ভয় পায়। আল্লাহ বলেছে না যে ইয়াকাদুল বারকু ইয়াখতাহু আবসারহুম, যে সত্যের যে শক্তি, আল্লাহ যে কোরআনে সত্য নাজির করেছেন, এই সত্যের যে শক্তি, এই শক্তি যেন তাদের চোখের যদি ছিনিয়ে নিতে চায়, অন্যদিকে সত্যের শক্তি যেন তাদের চোখের যদি ছিনিয়ে নিতে চায়, এরকম একটা ঘটনা হয়। এবং মিনা সওয়াইতে হাদারুল মউত, সত্যের আওয়াজে যেন তারা কান ফেটে মারা যাবে মুনাফিক। এটা তো নামদারি মুসলিম না মুনাফিক। এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? যে এদের অবস্থা হইল সত্যের মুখোমুখি হতে চায় না, কারণ সত্যের দিকে তাকালে যেন চোখের জ্যোতি থাকবে না, সত্য শুনলে যেন এরা মারা যাবে। না আমরা দিনী ভাইদের আসতে হবে না, তাহলে বলবে মক করতেছি এখানে। এই জন্য আমরা কিছু ভাই ছিল, আমরা তাদের বের করে দিচ্ছি। মিডিয়া আসেন, মিডিয়া, ও মিডিয়া তুমি কোথায়? ও মিডিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা, কান্নার মোনা জলে, ঢেউ ভাঙে রক্তের নদীতে, গাইনি বিভাগেতে মনির আছে লুকিয়ে। শোনেন, আমি এখন হুজুর হয়েছি, কিন্তু আমি জেনারেল লাইনে পড়ছি ক্লাস 10 পর্যন্ত।
তখন তো এগুলো কি করছি আমাদের আজারি সাহেব কি করে মানে প্রচুর রাগ হচ্ছে, এটাকে একটু কি করবো। ও মনির তুমি কোথায়? কাহিনী বিভাগে কাহিনী বিভাগে কাহিনী বিভাগে এই মহিলাটা ঢুকতে দেয় না, এখন ওর মনিরকে নিয়ে কি করছে? মহিলা ঢুকতে দেয় না, মহিলারা বসের কথা শুনেছে, ও তা বলে তাই করে। আপু আপু পুরুষরা কি করে? আপু পুরুষরা কি করে? পুরুষ মানুষ গাড়ি বিভাগে পুরুষ মানুষ গাড়ি বিভাগে কি করে? আপু আপনারা দেখেন ওই যে একটা পুরুষ ঢুকে গেছে গাড়ি বিভাগে, আপনারা ধরেন পুরুষ গাড়ি বিভাগে 7 লোকে আছে, দেখেন সে আকাম কুকাম করতে পারে, সে যেহেতু দর্শকের পক্ষ নিচ্ছে, গাইনি বিভাগে কতগুলো মহিলা আছে, সে নিজেও তো দর্শন করতে পারে। যে দর্শকের পক্ষ নিতে পারে একদম নগ্ন ভাবে, সে কি নিজে দর্শন করতে পারে না? অবশ্যই। ওই পুরুষ মানুষ গাইনি বিভাগে কি করে? এখন আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে কমপ্লেন করবো, এই হাসপাতাল কর্তৃপক্ষের নাম করতে। আচ্ছা তুমি কি হয়েছে গান করেছে তাই কি হয়ে গেছে? কি বাজনা লাগাইছে গানে? এটা ধরে রাগটা কন্ট্রোল করা হলে আমার যে কি রাগ হচ্ছে, এই রাগ কন্ট্রোল করার জন্য এগুলো করতেছি। তো হাসতেছি কৃত্রিম হাসি, এগুলো হাসির পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। হাসির পেছনে লুকিয়ে আছে আয়নাঘরের স্মৃতি, হাসির পেছনে লুকিয়ে আছে সীমান্তের কাঁটাতারে ফেলানি ঝুলে থাকার স্মৃতি, হাসির পেছনে লুকিয়ে আছে আমাদের বোনদেরকে আয়না ঘরে নিয়ে উলঙ্গ করার স্মৃতি। এই হাসির পেছনে এগুলো লুকিয়ে আছে। আমাদের হাসি মন থেকে আমরা হাসতে পারি না, এগুলো শুধুমাত্র রাগ কন্ট্রোল করার জন্য হাসতেছি। আর যে কি জানি এই দর্শকের পক্ষ জানি কারা নিতে চাইছিল এলাকায়, আসো এখন আসো না, ক্যামেরার সামনে আসো। বিক্রমপুরি কেন আসছে? বিক্রমপুর থেকে ও আবার এই যে দড়ি দিয়ে আমার নামবো না তো। আচ্ছা ওই দিকে আমার সেফ এক্সিট আছে কিনা, যে আগুন টাগুন লাগলে বের হয়ে যায় সেফ এক্সিট, ওই দিন নেমে যেতে পারে কিনা? ঠিক আছে সাদিক ভাই, বলছি কি ঠিক আছে, হাসপাতালে আগুন লাগলে আপনার বিকল্প ই থাকে, দেয়াল দিয়ে দড়ি দিয়ে নামা, সেফ এক্সিট দিয়ে নেমে যাবো। ওইদিকে দুইজন রাখা যাবে পেছন দিয়ে, সেফ এক্সিট আছে কিনা? নাই নাই না। ও আচ্ছা আচ্ছা, সেফ এক্সিট ওখানে নাই, নো প্রবলেম। মিডিয়ার ভাইয়ের আপনার কোথায়? ঘড়িতে নামতে হবে। মিডিয়ার ভাইয়ের আপনার কোথায়? প্রথম আলো তুমি কই? দিল্লি স্টার কই? দিল্লি স্টার, ও দিল্লি স্টার তুমি কোথায়? প্রথম আলো কোথায়? সব কি জানি ডেইলি স্টার, আরে দিল্লি স্টার না, তারপরে সমকাল, কালবেলা, এই পিছন দিয়ে থাকে হট করে চলে আসতে সাহস করবে না, ও যেভাবে ভয় পাইতেছে, অথচ আমাদের হাতে কিছুই নাই। আমরা প্রথম আলো কই, সমকাল কই, আর কি জানি আছে আমার দেশ তো আমাদের জনগণের পক্ষে, আমার দেশে আসতেছে না কেন? কালের কণ্ঠ, আমার দেশ কোথায়? আমাদের মাহমুদুর রহমান সাহেব তাকে যখন আটকায় দিল, কোথায় এই যে আবার জেল ঢুকেল, আমি আতাউর রহমান বিক্রমপুরী সবার আগে দাঁড়িয়েছি প্রেস খেলাতে, আমি আতাউর রহমান বিক্রমপুরী উদ্যোগ নিচ্ছি মাহমুদুর রহমান সাহেবের জন্য। উনি আমাকে যে মুক্তি পাওয়ার পরে যে সংবর্ধনা দেওয়া হলো, আমাকে দেখেই উঠে জোরেই ধরে নিয়েছেন। তো জোরাই ধরছেন ঠিক আছে, একদম পাঠান না, আরে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই, আমাদের পিনাকি ভট্টাচার্য ভাই, তারপর কে পিপলের সাগর ভাই, সাইফুল ইসলাম। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে ব্যঙ্গ করছি না, ওদেরকে ব্যঙ্গ করেছি, আপনাদের রিয়েলি ভাবে বলতেছি আসতে। ফেস দা পিপল আমাদের, আমার দেশ আমাদের, ইলিয়াস ভাই আমাদের, তো আপনাদেরকে রিয়েলি ভাবে বলতেছি। আর প্রথম আলো তো আসবে না জানি, তবুও ডাকতেছে। সমকাল আসবে না জানি, তবুও ডাকি। আচ্ছা, মনিরও পলাইছে, মিডিয়াও পলাইছে। এই বাংলাদেশের জনগণ, আপনারা এরপরও এই মিডিয়ার খবর বিশ্বাস করবেন, এরপরও মিডিয়ার খবর দেখবেন। দেখ আপনাদের আপনি কি আচ্ছা শোনেন, আপনার মা বোন কেউ আছে ওখানে? ঠিক আছে, আপনার কে আছে? আপনার বোন আছে ওইখানে, পুরুষ মানুষ কি আছে আপনার লজ্জা করে না? হাসপাতালে কমেন্ট করে
ওই হেড অফিসে যখন পুলিশ মানুষ কেন তখন ধরে রয়েছে আপনাদের রুমে না অন্য বেড বলেন একবার ওই পাশের রুমে ওই পাশের রুমে আপনাদের রুমে কি আছে ওই পাশের রুমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি গাজীপুর সদর মেডিকেল অর্থাৎ শহীদ তাজউদ্দিন মেডিকেল। আপনি যতই পালিয়ে থাকেন না কেন, সন্ধ্যা হবে, রাত হবে, গভীর হবে, আবার ভোর হবে, কিন্তু আপনার এখান থেকে এই কোর্ট থেকে বের হতেই হবে, যতই লুকিয়ে থাকেন না কেন। জনগণের আদালতে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই জবাবদিহি। এই মিথ্যা বানোয়ার যে কাগজগুলি আপনি তৈরি করেছেন, এই 8 পাতার কাগজ সব আপনার দিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে। আপনি যতই মহিলাদের আচরণের নিচে পলিয়ে থাকেন না কেন, এটা হলো গাইনি বিভাগ, একমাত্র মহিলা বিভাগ, এখানে মহিলারা বসবাস করে। কোথায় আমাদেরকে তারা আয়না করে গুম করেছেন? কোথায় আপনারা আসেন, আমাদের ধরে নিয়ে যান, আসেন সিটিডিসি আসেন। একটা মহিলা সেনাবাহিনী ওয়ার্কার ভাই আপনি কোথায়? এই যে ওই পুরুষকে বের করে দেন, পুরুষকে পুলিশ 2 ঘন্টা ধরে রয়েছে কেন? না কাজ হয়ে গেছে। ও রুমের ভিতরে থাকতে পারলে আমরা এখানে থাকতে পারবো। হ্যাঁ তাহলে ঠিক আছে, লাইন দিন, আমরা সাইডে চলে যাবো। বের করে দেন, কোনো ছবি ওঠায়নি কিন্তু শুধু আপনার কথা উঠে ভালো। এরকম কথা বলতে যারা আসবে তাদের উঠাবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম ইনশাআল্লাহ। আমরা বর্তমানে আছি জয়দেবপুর সদর মেডিকেল অর্থাৎ শহীদ তাজউদ্দিন মেডিকেল 7ম তলার গাইনি বিভাগের বাহিরে। আর আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, এখানে মহিলা যেহেতু গাইনি বিভাগ, মহিলারা আসতেছে এবং বের হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মহিলাদেরকে যাতে করে ক্যামেরাবন্দি না হয় সেই ক্ষেত্রে আমরা ক্যামেরাকে অনেক কখনো নিচের দিকে অথবা ছাইতে ঘোরাচ্ছি। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। যেহেতু এটা গাইনি বিভাগ, আমরা চাচ্ছি যে আমাদের কারণে যাতে করে সাধারণ যারা আছে এবং রোগী এবং রোগীর আত্মীয় স্বজন তারা যাতে করে কোনো ধরনের কষ্টের সম্মুখীন না হয়, আমরা এটাকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এই কারণেই মূলত ক্যামেরাটা অনেক সময় এদিকে ওদিকে হচ্ছে, আমরা সেই কারণে দুঃখ প্রকাশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আতাউর রহমান বিক্রমবীর সেই সুদূর যশোর থেকে আসছেন। উনি শুধুমাত্র দিনের স্বার্থে আমাদের একজন মাদ্রাসার ছাত্রী 13 বছরের একজন নাবালিকা, তাকে জয় কুমার নামক এক ইসকন সদস্য জয় দাস এবং তার যে মামা সে সহ প্রায় 3 দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে এবং আমাদের সেই বোনটা আজকে এখন মেডিকেলে আছে। জি, কারণ কি লাইভে বারবার একই কথা বলবো। প্রিয় দেশবাসী, এই যে দেখেন এরা মিথ্যা রিপোর্ট তৈরি করছে পুলিশ 8 পৃষ্ঠা। এই কাগজ আমরা তুলতে পারি না, অনেক কষ্ট তুলছি, আমাদেরকে দিতে যাচ্ছে না কাগজ। আমরা ভিকটিম পক্ষ, আমাদের আমাদের কাগজ দেখাবে না, আমাদের সাথে দেখা করবে না, অথচ আমাদের তদন্ত রিপোর্ট তো সে কোর্টে দেবে, কোর্টে না দিয়ে সে ফেসবুকে মিথ্যা কথা ছড়াইছে। যাই হোক, এখন আমরা তাকে জানবো বিষয়গুলো, সে আসতেছে না। ফরেন্সিকের নামে আজকে কয়দিন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, সোমবার 5 দিন যাবত এই মেয়েকে আটকে রাখছে। আমাদের ধর্ষিতা বোন যেন আমাদেরকে সত্যটা বলতে না পারে, তারা যে পরিকল্পিত মিথ্যাচার করতেছে দেশবাসীর কাছে, এইটাই যেন টিকে যায় এবং আগুন টাগুন জ্বালাইয়া কয়দিন পরে এটা এমনি থেমে যাবে। কারণ একটা জিনিস বাঙালি খুব স্মৃতি ভুলে যায়, বাঙালি কিছু মনে রাখে না। তোরা চাচ্ছে এখন একটু আগুন টাগুন জ্বালাইব দেশে, এরপর মানুষের ফোকাস ওই দিক থাকবে আর এই দিক দিয়ে এই জিনিসটা নর্মাল হয়ে যায়। এটার জন্য মূলত মেয়েকে হাসপাতালে আটকায় রাখছে। যেই দিন ওরা বুধবার দিন ফরেন্সিক করায়নি, ভালো কথা, বৃহস্পতিবার দিন করায়, তো বলতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট নাই। আমার প্রশ্ন হলো, যদি ওই দিন ধর্ষিতা হয়ে কেউ আসে তাহলে ধর্ষণের তো 72 ঘন্টা একটা সময় আছে, তাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট না থাকলে হবে না। এরপর ছুটির দিন কি ফরেন্সিক হয় না? যদি নাই হয় তাইলে সারা দেশে হয় কেন? তো ছুটির দিনের কথা বলে তারা আটকে রাখছে। এরপর দেখেন আজকে আরও 2 দিন হয়ে গেছে, এই 5 দিন যাবত ধর্ষিতা মেয়েকে তারা হাসপাতালে চিকিৎসার নামে আটকে রাখছে। অথচ এই 2 মাস মেয়ের বাপ যখন জিডি করেছিল থানায়,
থানায় যখন জিডি করছিল তখন ওই জিডিটা তো এখনো আছে। এই মেয়ে যে পাওয়া গেল এই 3 দিন কোথায় ছিল, পুলিশ তদন্ত করলো না কেন? জিডি পুলিশ কেন জিডি নিষ্পত্তি করলো না? এই 2 মাস তাকে চিকিৎসা দেয়নি কেন পুলিশ? এখনই এত চিকিৎসা দেওয়ার দরদ হলো কেন পুলিশের? তার মানে চিকিৎসার নামে তাকে গাইনি বিভাগে নিয়ে রাখছে। আর আমরা আরও দিতে বলে দিছে আমাকে যেন ঢুকতে না দেওয়া হয়। একটা সাইডে দিই, একটা সাইড দাও, একটা সাইড দেন, এই পাশে আসেন আপনার মহিলারা কিন্তু চলে যাবে। তো এখন এমন ওই বিভাগে আমি যেতে পারি না। আমি যতবার গেছি এই মহিলা পুলিশগুলো মানে আমি যেন মানুষই না এরকম অমানসিক আচরণ করছে, আমার সাথে অমানসিক আচরণ করছে মহিলা পুলিশগুলো। তারপর মহিলা মানুষের সাথে তো তর্ক করা যায় না। তো আমি একজন আলেম মানুষ, আমার মানুষ মনের ব্যাপার, যার কারণে আমি আপনার ওইভাবে করতে পারিনি, এই জুত করতে পারি। আজকে যখন এসআই মনিরুল আসছে, প্রথমে আমাকে মেয়ের মা ফোন করছে, মেয়ের বাপ ফোন করছে, আমি দৌড় মেরে চলে এসেছি। কালকেও দৌড় দিয়েছিলাম কিন্তু কালকে এসে পাইনি। এই দেখেন দৌড় মেরে আসতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, সাপুরে সাপ কোন গর্তে ঢুকে আছে এটা পেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। এই যে লাইভ করতেছে মানে কি বিনবাসী বাঁচতেছে, সাপ গর্তে আছে, বিনবাসী বাঁচতেছে, সাপ আসবে, সাপকে ধরা হবে। আমি সাপ বলি কেন? শয়তানকে মানে শয়তানের যদি কোনো দৃশ্যমান বস্তু থাকে হাদিসে বলা হয়েছে সেটা সাপ। আর বর্তমান যুগে সাপ তো আছেই। মানুষের আকৃতিতে শয়তান যদি আসতো তাহলে পুলিশের আকৃতিতে আসতো, র্যাবের আকৃতিতে আসতো, সিটিসির আকৃতিতে আসতো, এই যে ওয়াকারের আকৃতিতে আসতো, বেনজিরের আকৃতিতে আসতো। কি ঠিক কিনা বলেন? এই দেখেন আমরা ঠিক বলতেছি, বলেন আপনারা কিছু বলেন। এই কাজটা দেখেন এনারা মেডিকেলে সম্ভবত আপনার রোগী আছে না? আপনার রোগী আছে? আপনার এখানে রোগী আছে গাইনি বিভাগে? আচ্ছা, গাইনি বিভাগে। ওখানে একটা পুরুষ রোগী আছে, হাসপাতালে কমপ্লেন করেন না কেন? পুরুষ পলাইছে কেন? গাইনি বিভাগে পুরুষ কি করে বলেন? যে হাসপাতালের যে কর্তৃপক্ষের কাছে যে বলেন যে আমার মেয়ে তো পর্দা করে, ওখানে পুরুষ কেন আছে? ওয়ার্ডের ভিতরে আছে। আমার নিয়ে যান, আমার নিয়ে যান। এই দেখেন আপনি দেবেন, এই মহিলা মৃত্যু, এই মহিলা মৃত্যু, তাহলে আমার নিয়ে যান, আমি দেখাচ্ছি, আমাকে নিয়ে যান। না না আমাকে নিয়ে যান। দেখছেন ওই পুরুষের সমস্যা না, এই পুরুষের সমস্যা। তার মানে আমি আসল পুরুষ আর ওটা হলো ট্রান্সজেন্ডার। আমরা হলাম কি আসল পুরুষ, এজন্য আমরা ভিতরে একটা সমস্যা। আর পুলিশ হারাম খাইতে 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 ওদের যৌবন শেষ, ওরা ট্রান্সজেন্ডার হয়ে গেছে। ওরা কি হয়ে গেছে? ট্রান্সজেন্ডার। এই জন্য ওরা থেকে সমস্যা নেই। দেখেন এই মহিলা মিথ্যা কথা বললো যে ভিতরে নাই, আমরা নিজের চোখে দেখলাম। আমাদের মানুষ একবার দেখছেন না? জি, লাইভেও তো দেখছেন, লাইভেও দেখাইছি আমরা, মানুষও তো দেখছে। হ্যাঁ, ও এখান থেকে দৌড় মারার জন্য মাস্ক পরে আইছিল, কিন্তু আমাদের পজিশন দেখে দেখতেছে আমি তো ট্রান্সজেন্ডার, পুরুষরা দাঁড়িয়ে আছে, লজ্জায় ভিতরে চলে গেছে। এদিকে আসেন, এদিকে আসেন। এই প্রহরী নিউজে দেখেন, প্রহরী হ্যাঁ, আমাদের প্রহরী নিউজ, আমাদের আবু আইমান ভাই কোথায়? আইমান ভাই প্রহরী নিউজের সম্মত এডমিন। এরপর হচ্ছে বেঙ্গল নিউজ এবং চ্যানেল আই আর সম্ভবত আলকরণের দাসের যে পরিচালনার ভিডিও ধারণ করে, প্রচার করে। গাজীপুরে যে সকল ভাইদের কাছে সাংবাদিকদের নাম্বার আছে, আপনারা মিডিয়া ডাকেন এখানে। যে আমি তো গাজীপুরের কোনো সাংবাদিকের কাছে আমার কাছে নাম্বার টাম্বার নাই। আপনারা যারা লাইভটা দেখতেছেন সাংবাদিকদের জানান এবং কমেন্টে জানান যে অমুক সাংবাদিককে জানানো হয়েছে, যাতে আমরা বুঝতে পারি তার খবর পেয়েও আসেন। আর আমার এই আইডি তো সাংবাদিকরা আরও বেশি পড়ে, কারণ আমি জানি তো আমার নামে যখন নেগেটিভ নিউজ করে তখন কেমনি করে না বললো। আর এই মুহূর্তে তো সারা দেশ আছে, তাহলে এরা কি দেখতেছে না? এটা মনে হয় এই জন্য বিপ্লব যদি হয় রে সাংবাদিকের বাচ্চারা, বিপ্লব এবার তোদের জায়গা মতো দিব। এবার তোমরা প্রকৃত দর্শন হইলে তখন নিউজ করো না, দর্শনের নাটক সাজাও। হুজুর হইলে তো আজকে ঠিকই তোমরা পাইতা। ওই আবু তো আদনান তার বসে দাম্পত্য কলহ, সেটাকে নিয়ে কিভাবে মিডিয়া হ্যাক করছে। একটা স্বামী স্ত্রী এই মিডিয়ার কারণে হয়তো সমস্যাটা আর মিলবে না। হয়তো স্বামী ফেসবুকে কি কয়, হোয়াটস অন ইউর মাইন্ড, আপনার মনে এখন কি আছে? তো আগে আমি ফেরেস্তা বলছি না, বুদ্ধি তার আছে,
এখন তার স্ত্রী যখন বলতে যে একটু বেশিক্ষণ তো হবে না, আবার তারা এটা বিচার করে নিল, কিন্তু এটাকে মিডিয়া তাদের সংসারে টিকতে দিল না, বুঝেন নাই? মিডিয়া টিকতে দিল না, তাদের সংসার হয়তো টিকে যেত। তো আলেমদের সামান্য দোষ পাইলে তখন কিভাবে মিডিয়া প্রচার করে? ওরে আল্লাহ, মামুনুল হক ধর্ষণ করছে, প্রত্যেকটা মিডিয়া নিউজ করছে না? ধর্ষণ মামলা নিউজ, এটাও তো একটা ধর্ষণ মামলা, এরা নিউজ হবে না কেন? আর ধন্যবাদ, কালকে ইত্তেফাক একটা নিউজ করছে, ইত্তেফাকের নিউজেও কিছু ভুল কথা, মিথ্যা কথা আছে, সেটা মেয়ে পুলিশের স্টেটমেন্টটা বলছে 2 দিন পালাইছে, তাহলে ভিকটিম পক্ষ এটা নেবে না? যে পুলিশ বলেছে 2 দিন এটাকে পালাইছে, আর ভিকটিম পক্ষ কি বলছে এটা নেবে না? অবশ্যই মিল না কেন? বুঝলাম মেয়ে প্রেম করছে, বুঝলাম এই মেয়ের চরিত্র ভালো না, কিন্তু কত বছর বয়স? 13 বছর বয়স। তোরা পুলিশের পেজ থেকে মেয়ের চরিত্রের সার্টিফিকেট কেন দিস? এই পুলিশের পেজ কি কারো চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য না, নাকি আইনগত ভাবে পদক্ষেপ নেওয়ার জন্য? আইনগত কি পদক্ষেপ তারা নিল সেটা বলবো। না ক্যামেরা দিকে আছে, ক্যামেরা দিকে করা। মেয়েটার কান্না সারা দেশবাসী শুনছে। হ্যাঁ, শেখ আহমদুল্লাহর মতো আলেম পর্যন্ত এটা নিয়ে বিবৃতি দিচ্ছে না, তার মানে কি শেখ আহমদুল্লাহ বিবৃতিতে মনোসরে কেন দিলেন? এই যে আজকেও আমার সাথে জেলা আলেমদের এসে দেখা করলো, একটু আগে এই হাসপাতালের ক্যান্টিনে একটু আগে জেলা আলেমদের সাথে মিটিং হলো, ওনারা নামাজ পড়তে গেছে, আর আমি শুনছি যে এখানে কি আছে এসআই মনিরুজ্জামান আছে, সাথে সাথে আমি চলে এসেছি। এখন আবার কিছু লাগে কোন, তাহলে আপনি যান নামাজ পড়তে, আমি জমা করবো আজকে নামাজ, সমস্যা নেই, আমি মুসাফির, হাদিসে আছে এখন এই জরুরত এই মশলা কাজে লাগে, জোর আছে তোকে জমা করে নিয়ে যাবে কি এত সোজা? সালাতুল খাওয়াফ আছে না কোরআনেতে? জি জি, ভয়ের সময় কি নামাজ পড়তে হবে? সালাতুল খাওয়াফ। এখন বিশেষ মুহূর্তে দরকার জমা করুন যায় আসার সময়, বুঝছো? মনে করো না যে আমার হাত থেকে আছে, সাপুরে বইছে, সাপ যেহেতু গড়তে দেখছে, সাপ ধরেই এখান থেকে যাবে ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন, আমরা গাইনি বিভাগের সামনে যদিও দাঁড়িয়ে আছি, তবে আমরা এক সাইডে আছি এবং তাদের জন্য হ্যাঁ পুরা এবং যাতায়াতের যাতে করে অসুবিধা না হয়, আমরা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার পুরা এই জায়গাটা আমরা রেখে দিছি যাতে করে মহিলাদের এবং রোগী এবং কারোর জন্য যাতে অসুবিধা না হয়। আমরা একটা সাইডে শুধু ভিডিও করতেছি যাতে করে এই অভিযোগ করতে না পারে যে আমাদের কারণে নারীদের কোনো সমস্যা হয়েছে। এখানেই রোগীর আত্মীয়স্বজন যারা আসে এখানেই বসে, জি দেখা একটা ভিডিও দেখো। হ্যাঁ, এগুলো হচ্ছে রোগীর আত্মীয় স্বজন, বা এখানে দেখেন আপনি পুরা দেখতে পাচ্ছেন পুরা ফাঁকা। এই যে মুরব্বী, আপনি তো রোগীর লোক, হ্যাঁ এখানে অনেকেই আছেন, ভাই আপনিও তো রোগীর লোক, হ্যাঁ আপনার রোগী আছে না? হ্যাঁ এখানে রোগীর লোক, আসলে আমাদের আমরা 2-1 জন। আমি আছি এই মাওলানা সাহেব, আপনার আপনি জানেন কি আপনি কি দায়িত্বে আছেন? কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদ। দেখেন কালকে ওসি একটা ফোন দেওয়া হয়েছিল কোন হুজুরে দিয়ে, ওদের কালিয়াকৈরের ওলামা একরাম সব আমাদের কাছে, অথচ আজকে কালিয়াকৈরের ওলামা একরাম কয়েকজন আইছে, আইসা বলছে যে আমরা আপনার সাথে আছি, কে আপনার ফোন করছে এটা আমরা জানি না, যার কারণে আমি ওটা ডিলিট করে দিয়েছি। ওসি এক কোন হুজুরে দিয়ে ফোন দেওয়া হয়েছে, আসলে সেই হুজুর কিনা আমি জানিও না। এই যে কালিয়াকৈরের আপনি কি বলেন আবার ওলামা পরিষদের প্রচার সম্পাদক বলতেছে আমাদের পক্ষ থেকে কেউ ফোন করেনি, করেছে? কিন্তু আমি তো রাগ হয়েছি যে কিরে বেটা আমারে হুমকি দেয়, হ্যাঁ আমার চেয়ে বড় মাস্তান কিনা বাংলাদেশে, আমার চেয়ে বড় মাস্তান কি আমার হুমকি দেয়? তো লগে লগে আমি পোস্ট দিছি। পরে কালিয়াকৈরের ওনার যোগাযোগ করছে, কয় ভাই ওসি কারে দিয়ে আপনার ফোন দেওয়া হয়েছে জানি না, সে ফোন দিয়ে বলতেছে আমরা কালিয়াকৈরের ওলামা একরাম প্রশাসনের সাথে মিলে কাজ করবো, প্রশাসন ভিক্টিমের পক্ষে আছে, এই আছে সেই আছে, আপনি বিক্রমপুরেতে এসে বিক্রমপুর চলে যান, আমরা বলতেছি। এখন তারা খুঁজেই পাই না যে কেটা, তার মানে ওসি কোনো কাউরে মৌলবী সাজায় ফোন দিচ্ছে। আর যদি রিয়েল মৌলবী হয় তাকে হইতে পারে, আর সেটা ওই যে পদধারী আছে, কিন্তু মাওলানা সাহেব বলতেছে ওনাদের ওলামা পরিষদ কেউ না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সংখ্যা মূলত এই যে এখানে 3 জন মোহতারাম আছেন, আতরণ বিক্রমপুরী এবং হচ্ছে এই আমরা তিনজনেই আর এই ক্যামেরাম্যান আছে, তাও এটা একটা অসুস্থ রোগী, আল্লাহ সুস্থ করে দিয়ে গেছে। আমিন। তুমি এলাকান দাঁড়া আছে, এই তুমি তো বসো, আমরা দয়া করবো, ওকে বের করে দেন। আচ্ছা ওকে, না 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 আপনি কিন্তু পক্ষপাতিত্ব করছেন, আপনি পক্ষপাতিত্ব করছেন, ওকে বের করে দেন। ও পুরুষ মানুষ ভিতরে কেন? আমাকে আমি বের করবো, আপনি আমাকে নিয়ে যান। মহিলা মানুষ এখানে শুদ্ধ করো, আপনি আমাকে নিয়ে যান। মা আপনি আমার মায়ের বয়সে, আমি আপনার সন্তানের মতো,
দেখেন আম্মু, আমি বলি প্লিজ, আপনার মেয়ে আছে? আম্মু আমার কথা শোনেন, আপনার মেয়ে আছে? আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করতো আমি তার পক্ষ নিতাম, তাইলে ওই ধর্ষকের পক্ষ নিয়েছি। আপনি আমাকে একটু নিয়ে যান, আমরা ধরে নিয়ে আসি। আপনি আমাকে ভিতরে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আস্তে কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি একটু দিকে যান। আমরা বাইরে আছি, পুরুষ মানুষ, আমার আম্মুর আর কত কষ্ট হইতেছে, কিন্তু এই কাছে আমাকে আস্তে কথা বলছি। এই কেউ যে একটু বয়া নিয়ে আসেন তো, তাহলে আস্তে কথা বলবো। একটু ক্যামেরা দূরে নিয়ে যায়, জোরে কথা বলা লাগে। এই আশেপাশে গাজীপুরে যারা আছেন, ভালো পাওয়ারফুল, এই যে কি বলে মাইক্রোফোন, বলে মাইক্রোফোন বা বয়া নিয়ে আসেন, বসে বসে আস্তে আস্তে কথা বলবো। দেশবাসীর সাথে ফিসফিসিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই আমার পায়ের ভিডিও কর, ঠ্যাংনা চাইতেছে। পুলিশ এরকম ঠ্যাংনা চাইছে আয়না করে কেমন? ঠিক ঠিক ঠিক, আজকেও আয়না করে আছে। আমরা ওটা করে আয়না করে গাড়ি করে কি আয়না করে আমাদেরকে আয়না করে রাখতো, আর বাইরে যে ভাড়া দিত এরা পয়সা আমাদেরকে মানে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছে। এখন আলমদের কথা এইভাবে ঠ্যাংনা আছে। আমরা এখন আলমদের কথা মনে হয় রসুলের কথা নাই। জি, আমরা সবাই রোগীর লোক, সবাই রোগীর লোক। যান, যা যা অর্ডার করলে যান। বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা রোগীর লোক যারা আছেন তারা চলে যান। যে 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 ওয়ার্ডের রোগী সবাই এই ওয়ার্ডে, সবাই এই ওয়ার্ডের রোগী। যা যা রুগীর কাছে চলে যান। আপনার রোগী কোথায়? আপনার কোথায় রোগী? আপনার আপনার কি মেয়ে নামা? কয়জন আছে ভিতরে? রুগীর সাথে লোক আছে? আচ্ছা আপনার এখানে আসছে। সেটা বলি আপনি। এদিকে এখানে আসার কারণ হলো এই মোবাইল না না মোবাইল অভাবে না, না না প্লিজ, না লাইভ হবে না। আরে এখানে লাইভ করতে পারবেন আপনি? আমরা বাইরে কথা বলতেছি। লাইভ অন্য দিকে যাও, লাইভ অন্য দিকে যাও, বন্ধ করবে না লাইভ। কে আপনি কে? আমি কে? আমি হলাম আতাউর রহমান বিক্রমপুরী। এই আপনি আচ্ছা, আমরা বাইরে কথা বলতেছি। আচ্ছা, লাইভ অফ করবে না। ওনাদের শুনে আমাকে শুনে, এই ভিডিও তুমি আমার ভিডিও করো না, এদিকে ভিডিও করো। এই কথা বলেন আপনি শুনে আমাদের শুনে। আপনি দেখতে পাচ্ছেন পুলিশ আসছে এবং আমাদের লাইভ করতে দিচ্ছে না। এই হচ্ছে অবস্থা, আমরা সাইডে আছি। দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কথা বলতেছে। সুন্দর ব্যাপার প্লিজ। অনেক অফিসে যাবে, কারণ আমি অফিসে গেলে পালা যায়। এখানে পুলিশ আমি এই লাইভের সাথে আছি। আমি কি কথা বললে শুনেন না? আচ্ছা, আমি লাইভ করতেছি। কেন কি আমরা কি মানুষ? না না আচ্ছা, ঠিক আছে। আপনি লাইভ করেন। আপনি মোবাইল হাত দিবেন, আপনি মোবাইল হাত দিবেন না। আমরা যদি বেআইনি করে আমাকে মামলা দেন, আমি আপনি আসেন আমার লগে। তাহলে ওই এসআই মনিকে বের করেন। আপনি কি অভিযোগ দিচ্ছেন? এখন দিন অভিযোগ, আমি অভিযোগ দিই। আজ এই দেখো লাইভ করে আপনি লাইভ হাত দিবেন। শুনেন আমি বলি, এই শুনেন আপনি কথা বলেন। আপনি কথা শুনেন। উনি লাইভ করবেন, আপনি নিজে আসেন। তাহলে পরে প্রশ্ন করেন। আচ্ছা এসআই মনিকে বের করেন, এসআই মনিকে বের করেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধ করে না না এটা কি অতিরিক্ত? বন্ধ করুন। আমি কি আপনি আচ্ছা আমি আচ্ছা উনি কি বন্ধ করে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের আসলে অনেক ইয়ার করার কারণে আমরা এই মুহূর্তে সম্ভবত লাইভটা হলে বন্ধ করতে হবে আমাদেরকে। এখানে পুলিশ আসছে কয়েকজন সদস্য এবং তারা এটা নিয়ে খুব বার্গেনিং করতেছে যে লাইভ না করার জন্য। তো এখন সম্ভবত আমাদের লাইভটা বন্ধ করতে হবে।
বিক্রমপুর সাহেবকে ভিতরে নিয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাইনি বিভাগের ভিতরে নিয়ে গেছে, কয়েকজন পুলিশ আসছে এবং তারা একটু এখন বিক্রমপুর সাহেবকে ভিতরে নিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আসলে আমাদের সংখ্যা মাত্র 2-3 জন, এখানে বেশিরভাগই হচ্ছে রুগীর ওয়ার্ডের, আসলে এই কথা বলার সুযোগ নেই।